আমাদের সামনেই তো মানে আমরা প্রোগ্রামে যখন যেত সবাই তো একটা মানে টিম হয়ে গেছিলাম না, একটা পাপাইদা, আমি, দিদির মা। এবার সেই টিম হওয়ার অনুযায়ী মানে যখন কথাবার্তা হতো, মনে কর প্রভা ওর সাথে যখন ঝামেলা হচ্ছে, কাকিমা অনেকবার বোঝাতো যে কিছু করিস না, করার আগে থেকে বেরিয়ে আয় বেরিয়ে আয়, অনেকবার বুঝিয়েছে। কিন্তু দিদি সেটা বুঝতেও চাইতো না, মানে কাকিমার সাথে ঝামেলা লেগে যেত, আমরা সেটাকে সামাল দিতাম যেহেতু একটা প্রোগ্রাম করবো। হ্যাঁ, কখনো বেরিয়ে আসতে বলেনি, বুঝিয়েছে যে সব কিছু মিউচুয়াল করে নে, বাট অন্য কিছু করিস না, মানে মা তো অ্যাটলিস্ট মেয়েকে সবসময় সাপোর্ট করবেই। তো সেদিনকার ব্যাপারটা কি হয়েছে, মানে খাওয়া দাওয়ার পরে জানি না কীভাবে খেয়েছে, বলছে তো খাইনি বা কিছু, আমাদের সামনে ধরতেও পারিনি আমরা। তো তারপরে যখন আমাকে সায়ক ফোন করলো যে দেখো তো সত্যিকারের মানে মেডিসিনটা খেয়েছে কিনা, তখন কাকিমা কোমরে প্রচুর পেন হচ্ছিল, পেনের জন্য মানে থাকতে পারে না উনি, মানে যেতেও পারে না। কখনো বলে যে প্রবাহকে নিয়ে যা, তখন বলে না প্রবাহ মানে গেলে পারে তোমার সাথে ঝামেলা হয় বা কিছুর জন্য, তখন বলে না তুমিই চলো, জোরজাবস্তি কাকিমাকে নিয়ে যায়। সব এদিনকার কোমরে ব্যথা হচ্ছিল বলে মানে পুরোপুরিভাবে ক্লান্ত কাকিমা, আমাকেই সব কিছু করতে হয়েছে, ওয়াশরুম নিয়ে যাওয়া থেকে, পেট্রোল পাম্পে দাঁড়াচ্ছি ওয়াশরুম যাচ্ছে, মানে 3-4 বার সেদিনকার প্রচুর ওয়াশরুমও গেছে। পকেটের মধ্যে কী আছে না আছে সেটাও আমি জানি না। এবার জানার পর কোলাঘাটে খাওয়া দাওয়া করার পরে আমি যখন বিল পেমেন্ট করি, আমি লাইভটা করতে এমনকি বারণ করেছি, কাকিমা আমি দুজন মিলেই বললাম রুমের মধ্যে যে লাইভটা অ্যাটলিস্ট করো না, তোমার সামনে অনেক শো আছে, এগুলো কিছু একটা হতে পারে। কিছু শুনলো না, না আমি গুছিয়ে বলবো, আমার নিজের মতো নিজের মনের কষ্টটাকে বলবো। আমি বললাম কিসের কষ্ট, আমাদের তো বলছো, তুমি তোমার মাকে বলছো, আমাকে বলছো, সবাইকেই বলছো। তো এই নিয়ে বেরিয়ে গেল, আমরা কাকিমা আমি নিয়ে বেরোলাম, গাড়িটা আস্তে আস্তে বেরালো, পকেট থেকে বার করেও তখনও কিছু একটা খেলো আমার মনে হলো, বাট বলছে তখন মৌরি খাচ্ছি, আমাকে ডিনাই করে গেল, বলছে মৌরি খাচ্ছি, কিন্তু বাট আমি বুঝতে পারছি কিছু একটা খাচ্ছে, আমাকে ধমক দিল, মানে ও বকাঝকা করে মাঝে মাঝে। সেদিনকে আমাকে মানে একটু মিসবিহেভ করলো বলে আমি সরে গেলাম, গাড়িটা নিয়ে আমি আবার তুললাম, বললো আমি পান খাবো, আমি বললাম ঠিক আছে, আমরা দুজনেই ড্রাইভার আর আমি পান নিতে বেরিয়ে গেলাম। তারপর হয়তো খেয়েছে নাকি বুঝতে পারছি না, মানে প্রচুরভাবে খেয়ে নিয়েছে জিনিসটা, মানে 78টা ট্যাবলেট খেয়েছে, মানে 4 পাতা। তো এইসব খাওয়ার পরে যখন কিছু চোখ খুলতে পারছে না বা যখন ওর সেন্সেই নেই, তখন আমাকে সায়ক ফোন করেছে, ফোন করে বলছে আগে তুমি ভেরিফাই করো যে কিছু খেয়েছে কি না। আদৌ ও ফটো পাঠিয়েছিল অনেক সায়ককে। সায়ক মাঝে মাঝে হ্যাঁ ফোন করে, কাজের জন্য ফোন করে, ওই কথা বলতে গিয়ে ফোন করে কথা বলতে গিয়ে সায়ক বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে, তখন তুই ওকে বলে যে এবার আমাকে যখন বললো যে কোথায় আছো তোমরা, এই আছো তোমরা, তখন আবার টোলে জ্যামে ফেসে গেছি পুরোপুরিভাবে, কিচ্ছু করার নেই, আমি রাস্তায় নেবে গাড়ি সরিয়ে যে কোনো অবস্থাতে আমি বললাম সায়কদা তুমি যেই নার্সিংহোমে তুমি কনসার্ন করেছো, তুমি আমাকে এক্স্যাক্ট ম্যাপটা পাঠাও। ওই ম্যাপ ধরে গিয়ে আমার দেখাচ্ছিল 30 মিনিট ডিস্টেন্স, যেভাবে হোক 20 মিনিটে আমি ঢুকিয়ে দিয়েছি, 20 মিনিটে ঢুকিয়ে ডক্টরকে কথাবার্তা বলাই ছিল, মানে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল লিভার ওয়াশ করার জন্য, মানে ওকে ধরে নাবানোও যাচ্ছে না, পুরো শরীরটাই পুরো ছেড়ে দিয়েছে, মানে মানে এতগুলো মেডিসিন কোনো হুঁশে নেই। ওকে নিয়ে সব কিছু করার পর দেখলাম যে যেইভাবে প্রসেসিং ওরা শুরু করে সেরকম প্রচুর কষ্ট পেয়েছে, শারীরিক দিক থেকে বলো, মেন্টালি প্রিপেয়ার বলো, কিছু মানে এখনও কোনো দেখতে পাচ্ছি না। 31 আমাকে বললো মধু তুমি একটু অ্যাডভান্স বেরোবে, আমি একটু কোয়েস্টে যাবো, আমার কিছু কেনাকাটার আছে। 31 যেহেতু দিদি জামা কাপড় কেনা হয়নি, নতুন জামা পরে শো করে, এবার আমাকে বললো অ্যাডভান্স বেরোতে, অ্যাডভান্স বেরোলাম। আমাকে বললো কোচের ব্যান্ডটা কোথায় আছে একটু দেখো, কোন ফ্লোরে। আমি বললাম গ্রাউন্ডে আছে, গিয়ে কোচের বেল্ট কিনলো 24,500 টাকা দিয়ে। আমাকে বললো প্রভাবর একটা না ইয়ে লাগবে, লাগেজ ব্যাগ লাগবে, তা কোনটা ভালো হবে। তো সামনে স্যামসোনাইট বলে একটা ব্যান্ড পেলাম, ওটাতে ঢুকলাম, ওটাতে ভিজিট করলাম, 19,000 টাকা দিয়ে ওই ব্যাগটা নিল, মানে কোনো মানে হয়। গিয়ে যখন গিফট সারপ্রাইজ করলো, হ্যাঁ যখন কাকিমা দিয়েছে ওটা, মানে তখন মুখটা পুরো মানে দেখলাম না যে ব্লগের মধ্যে কোনো রিয়াকশনটাও দেখতে পেলাম না যে কিরকম, মানে এত ভালোবাসে কোনো ইয়ে করলো না, সন্তুষ্ট হতো না। ভিডিও নিয়ে কোনো সমস্যা কিছু নেই, মেন সমস্যা কাকিমাকে শোতে যেতে দেবে না, মানে কাকিমার কোনো যোগাযোগ থাকবে না থাকবে না। সেটা আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি কি করেছি, আমি এত তো ওদের কাছে কেন খারাপ কি করে, সেটা প্রমাণ দাও তোমরা, আমার কি ফল্ট আছে তোমরা সেটা বলো। আমি বললাম না, খুনি আসামিদেরও মানুষ বলে খুন করেছে, কিন্তু আমি কি অন্যায়টা করি সেটা আমাকে প্রমাণ দেখাও তোমরা, যার জন্য মেয়ের সাথে আমি যোগাযোগ রাখতে পারবো না। আমি যদি সত্যি খারাপ, মেয়ে কি যোগাযোগ রাখতো? মেয়ে আমি সেটা প্রমাণ দেখ, কোনো উত্তর ছিল না, কোনো উত্তর ছিল না যে মা আমি কি অন্যায়টা করেছি, মেয়ের সাথে আমি যোগাযোগ রাখতে পারবো না। আমি দিনে 10 বার করে ফোন করি, আমি 28 বছরের বয়স করে একটা মেয়েকে বিয়ে দিয়েছি, আমি মেয়ের একটু খোঁজ ওতপ্রোতভাবে সবসময় থাকতাম, আমার মেয়ে স্কুল কলেজ সবসময়, কলেজেও আমি গিয়ে আমি বসে থাকতাম নিচে, মেয়েকে একা কোনো দিন বেরোতো না, নিচে বসে থাকতাম, কলেজ শেষ হতো, তারপর আমি কলেজ সাক্ষী আছে, নেতাজিনগর ডে কলেজ সাক্ষী আছে, এইভাবে আমি ওর সঙ্গে জড়িয়েছিলাম। সেই মেয়েটা যখন চলে গেছে না, প্রত্যেক মায়ের দিনে মনে হয় একটা ডিপ্রেশন হয়, মেয়েরা চলে গেলে, লক্ষ্মীঘর থেকে বিদায় হলে খালি হয়ে যায় মানুষ, তা আমার মেয়েও তাই হয়েছিল। আমি মেয়েকে একটু ফোন করতাম, হ্যাঁ আমি জানি আগেরকার দিনে মায়েরা কোনো যোগাযোগ করতে পারে না, চিঠি
মাধ্যমে হতো, এখন ফোনে সব কিছুই হয়। ভিডিও কল তো দূরের কথা, মেয়েকে ফোন করতে গেলে আমার ভয় লাগতো। মেয়েকে ফোন করতে আমি 10 বার করে নাকি ফোন করি, কেন ফোন করি, তারপর থেকে ফোন কমিয়ে দিয়েছি। আমার এই আঙুলটা ডিস্টার্ব, আমি টাইপ করতে পারি না। আমি ভয়েস দিতাম, কী রে কী করছিস, কিছু খেলি, কী করছিস, ঠিক আছিস। মেয়ের তো প্রবলেমগুলো আমাকে সব বলতো, তা আমি ঠিক আছিস তো, যতক্ষণ না একটা রিপ্লাই না পেতাম ততক্ষণ আমি শান্তি পেতাম না। তাই সেই সব মায়েদেরই হয়তো হয় বিয়ের পরে, সেই মেয়েকে খোঁজ করাটা কি আমার অন্যায়, মেয়ের সাথে কথা বলাটা কি আমার অন্যায়? আর মেয়েকে আমি দেখতে খারাপ বলে কি মা কোনো মাতৃত্বের দাম নেই? সব সময় বারবার করে এই কথাটা, আমি দেখতে খারাপ। এতদিন আমার মেয়ের বিয়ের আগে ব্লগে কেউ কোনোদিন আমাকে নিয়ে এরকম কুমন্তব্য করতো না, আমি দেখতে বাজে। কিন্তু তার বিয়ের পর থেকে এই জিনিসগুলো আসছে, আমি দেখতে খারাপ, মাকে ব্লগে নেবে না, ভিডিওতে নেবে না, তোমার মা দেখতে বাজে। ওদের বাড়ির লোক কি এটা সাপোর্ট করছে? তোমরাই ধরে নাও কারা বলতে পারে এগুলো, আমি তো নাম বলতে চাইছি না কারা। এগুলো বিয়ের পরেই এগুলো হচ্ছে। 3বারের মতন হয়ে করতে, আমি তো ছিলাম না, বড় মেয়ে ছিল, 3বার এরকম গেছে, করতে গেছে, চেষ্টা করি। এখন তো সারাক্ষণ চোখে রাখতে চোখে চোখে, হ্যাঁ ডাক্তার বলে গেছে চোখে চোখে রাখবে। আপনারা সব সময় সারাক্ষণ রয়েছেন, কিন্তু এইভাবে মানে কতদিন বা কি ভাবছেন, কতদিন হাসপাতালে রাখবেন? বেশ কয়েকদিন রাখতে হবে বলেছে, ছাড়বে না। এখন যা দেখে এলাম তো পুরো মানে ঘোরেই নেই, মানে আমাকে বলছে বসতে, সেটাও বলতে পারছে না। দেখে এলাম যেটা মানে একটু তো ভালো ছিল, একটু ভালো ছিল, কালকে আমি ভালোই দেখে গেলাম, দেখলাম। আমাকে নার্সও বললো যে কিছু খাইনি এখনো, দুপুরবেলা লাঞ্চও করেনি। আমি তো ভেবেছিলাম 7 তারিখ মানে কাল অবধি রেস্টে রেখে আমার 8 তারিখ থেকে আবার শোতে ফেরাবো, কিন্তু এখন জানি না কতটা কি হবে। মানে আরো কয়েকদিন তাহলে বলছে যে ডক্টর যেটা বলবে, যদি না মেন্টালি ভাবে যদি না প্রিপেয়ার হয় তাহলে কি করে, মানে শরীরটাও যদি না ঠিক থাকে তাহলে তো কিছুই করা যাবে না। শ্বশুর প্রথম দিকে হয়েছিল, ফ্যামিলির সাথে যোগাযোগ রাখতে পারে না, শেষের দিকে যেটা হলো মাঝখানে একবার খবরও পেয়েছিলাম আমি যে ঘর থেকে বার করে দিয়েছিল, কাকিমার বাড়িতে ছিল, এটাও তো উচিত ছিল না বার করে দেওয়াটা। তাও হ্যাঁ, মেয়ে জোর করে গেছে, বারবার করে তাও ঠিক ছিল, মানে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে সবকিছু ছিল। পুলিশও ফোন করেছিল চন্দননগর থানা থেকে যে তোমাদের কিছু সমস্যা হচ্ছে কিনা। দিদি তখন বলেছিল না আমার এখন কোনো সমস্যা নেই, আমি এখন ভালো আছি। মানে যখন বার করে দেয় 2 মাস থাকে কাকিমার বাড়ি, তারপর থেকেও ঠিক ছিল, 2 মাস ছিল, প্রায় 2 মাস মানে বার করে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল ঘর থেকে। তখন প্রবাহ কিছু বলেনি যে না কিছু না, ওকে বার করে দিয়েছিল। বেরিয়ে যাও না, আছো কেন বাড়িতে, বেরিয়ে যাও না, আছো কেন, সবসময় কথা বলতো। তোমার তো যাওয়ার জায়গা নেই, ওর যাওয়ার জায়গা নেই। এখন পুলিশ কেসের কথা কিছু ভাবছেন যে কবে নিয়ে যাচ্ছেন? ব্যাস এটা নিয়ে প্রচুর কান্নাকাটিও হয়েছিল, প্রচুর ভাবে কান্নাকাটি, যে কাউকে কুকুর বিড়ালকে তাড়ায় না সেই মাসটাতে আমাকে কি করে ঘরের বউকে বার করে দেয়, মানে এরকম। হ্যাঁ, অষ্টমঙ্গলায় পর্যন্ত এরকম শেয়ার করেছে। অষ্টমঙ্গলে পর্যন্ত মেয়েরা যখন 8 দিন থাকে বরেরা এসে নিয়ে যায়, সেই রিচুয়ালস পর্যন্ত মানতে দেয়নি, বলে আমাকে একদিন এসে কাটতে বেলা চলে যেতে হয়েছে, আর মায়ের বাড়িতেও থাকতে দেয়নি অষ্টমঙ্গলাতে। আচ্ছা, একটা লাস্ট যে রেজিস্ট্রিটা যেহেতু হয়নি, বিয়েটা কি অস্বীকার করার কোনো রকম চেষ্টা করছে এখন? আমি জানি না, সেটা তোমরা জনসাধারণ বা তোমরা বিচার করো যে এটা মানেটা কি, এর মানে কি। রেজিস্ট্রি করবে না মানে মা বাবা করতে বারণ করেছে বলে করবে না, এই নিয়ে মানে ঝামেলা। ওর প্রভাব ওর মা বাবা। প্রথমে তো বলতো মা বারণ করেছে, দিদি অনেক চেষ্টাই ছিল যে রেজিস্ট্রিটা করা যায়। অনন্যা সুকান্ত যখন রেজিস্ট্রিটা হয় তখন যাচ্ছিল একসাথে, এটাও শেয়ার করেছে যে আমরা চলো রেজিস্ট্রিটা করিনি, কিন্তু বলেছিল না করবো না। এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়, গাড়ি থেকে নেমে যায়।